আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার জন্য এই ভিডিওটি প্রয়োজন যাদের জমি আছে। এই ভিডিওর মূল বিষয় হচ্ছে একটি মাত্র খতিয়ানি প্রমাণ করবে জমির মালিক আপনি কিনা। এখানে দলিলের কোনো প্রয়োজন হবে না, খতিয়ান প্রমাণ করবে ওই দলিল যার নামে আছে তিনিই প্রকৃত মালিক। তাহলে দলিলের থেকে এই খতিয়ানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন খতিয়ানটি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি আমাদের দেশে অদ্য পর্যন্ত 4টি খতিয়ান হয়েছে, কোনো কোনো এলাকায় 3টি খতিয়ানও হয়েছে। এই 4টি খতিয়ান যদি বলতে যাই তাহলে সর্বপ্রথম হচ্ছে সিএস খতিয়ান, যেটি হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। 2 নম্বরে হচ্ছে এসএ খতিয়ান, স্টেট একুইজিশন সার্ভে। তারপরে হচ্ছে আপনার আরএস খতিয়ান, রিভিশনাল সার্ভে। তারপরে হচ্ছে বিআরএস খতিয়ান, বাংলাদেশ রিভিশনাল সার্ভে। এবং বর্তমানে বিডিএস যে জরিপটি অর্থাৎ বিডিএস সার্ভে সেটি কিন্তু চলমান, সেটিও বিভিন্ন জেলায় চালু হয়েছে। এই বিষয়টি নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ধরে নিব কোনো কোনো এলাকায় 4টি খতিয়ান, কোনো কোনো এলাকায় 5টি খতিয়ান, আবার কোনো কোনো এলাকায় 3টি খতিয়ানও কিন্তু হয়েছে। এই সকল খতিয়ানের মধ্যে একটি খতিয়ান এত গুরুত্বপূর্ণ, যেই খতিয়ানটি ছাড়া কোনো দলিল দিয়ে আর কোনো পেশি শক্তি দিয়ে আপনি জমির মালিকানা পাবেন না। কেন পাবেন না? ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আস্তে আস্তে দেখুন এবং বুঝুন, তাহলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে এই খতিয়ানটি কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা যখন একখণ্ড জমি ক্রয় করতে যাই তখন কিন্তু সর্বপ্রথমেই আমরা খতিয়ান ধরে টান দেই। সবাইকে বলি যে আপনার জমির সিএস খতিয়ান থেকে শুরু করে হালনাগাদ যে খতিয়ান হয়েছে সেই খতিয়ানগুলি ফটোকপি দেন। আবার আপনি হালনাগাদ খাজনা দিয়েছেন কিনা সেই খাজনা রসিদ দেন। আপনার নামে নামজারি আছে কিনা সেই কাগজগুলি দেন। কেন এই কথাগুলি বলি? এই কথাগুলি বলার কারণ হচ্ছে ওই একটি খতিয়ান, যেই খতিয়ানটি শুরু হয়েছিল 1888 সাল থেকে 1940 সালে গিয়ে শেষ হয়েছে। এবং সেই খতিয়ানটি সর্বপ্রথম শুরু হয়েছিল চট্টগ্রামের রামু উপজেলা, বর্তমানে হচ্ছে কক্সবাজার, এবং শেষ হয়েছিল দিনাজপুরের ফুলবাড়িতে গিয়ে। তো যাই হোক, এই যে 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত যে খতিয়ানটি হয়েছিল সেই খতিয়ানের নামই হচ্ছে সিএস খতিয়ান, যেটা ক্যাডাস্ট্রাল সার্ভে। এই ক্যাডাস্ট্রাল সার্ভেটি অদ্য 2024 সাল পর্যন্ত যদি হিসেব করা হয় তাহলে 136 বছর আগে কিন্তু এই সার্ভের কাজ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1940 সালে। এখন থেকে 84 বছর আগে কিন্তু শেষ হয়েছিল। তখন ছিল হচ্ছে ইংরেজ শাসন আমল এবং জমিদার প্রথা ছিল। এই জমিদাররা এই জমি নিয়ন্ত্রণ করত এবং প্রজাস্বত্ব আইনে সেই আমাদের দেশের যারা রায়তি কুরফা যারা আছে তারা এই সম্পত্তি কিন্তু ভোগ করত। এটি কিন্তু আসল কথা। এখন আসা যাক, যেই এই 1938 সালে গিয়ে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনের মাধ্যমে রায়তকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন কিন্তু জমিদার। অর্থাৎ এই জমিদার যখন এই রায়তি স্থিতিবান যে সকল জমির যারা ভোগ দখলে ছিল, চাষাবাদ করত, জমিদারকে তারা খাজনা দিত তাদের শর্ত মোতাবেক, এই সব কিছু মিলিয়ে বলা হয়েছে 1938 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধনের মাধ্যমে এই প্রজাদেরকে জমি হস্তান্তরের জন্য আদেশ দিয়েছিল কিন্তু তখন আইনগত দিক থেকে। আবার 1950 সালে গিয়ে বন্দোবস্ত, যে এই সম্পত্তিটা যে বন্দোবস্ত ছিল, এই বন্দোবস্তটা বিলুপ্ত করে এই প্রজাদেরকে কিন্তু আবার মালিকানাও দিয়ে দিয়েছে। তার মানে এই বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্বের সাথে বুঝতে হবে। যদি আপনি সিএস খতিয়ানটাকে যদি আপনি গুরুত্বের সাথে বুঝতে চান
তাহলে এই দুটো জিনিস আপনি একটু ভালো করে বুঝবেন। এখানে বলা হচ্ছে যে 1938 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধন করে রায়তকে জমি হস্তান্তরের জন্য আদেশ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন আইনগত দিক থেকে। রায়ত কারা? যারা এই সম্পত্তি ভোগ দখলে ছিল, দখলীয় সত্ত্বে যারা ছিল, রায়তি স্থিতিবান যারা, এই সকল প্রজাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছিল 1938 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধন করে। এবং পরবর্তীতে গিয়ে 1950 সালে আবার এই বন্দোবস্ত বিলুপ্ত করে দিয়ে এই সিএস খতিয়ানে যারা রায়ত স্থিতিবান ছিলেন তাদেরকে মালিকানা কিন্তু দেওয়া হয়েছিল। এটি কিন্তু বলা হয়েছে, সেখান থেকেই কিন্তু এই সিএস খতিয়ানে যারা মালিকানা রায়ত স্থিতিবান কোরপা, এরা কিন্তু এই সম্পত্তির মালিকানার পরিচিতি লাভ করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে সেই 1888 সাল থেকে যে জরিপটি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন মৌজায়, বিভিন্ন মহল্লায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সফলতার সাথে এই রেকর্ড খতিয়ানটি হয়েছিল। এবং এই রেকর্ড খতিয়ানে যেই সকল প্রজাদের নাম আসছে এবং এই সিএস খতিয়ানে যাদের নাম রায়ত স্থিতিবান, যারা রায়ত, যারা এই সম্পত্তি ভোগ দখলে ছিল, তাদেরকে 1938 সালে একবার আইন সংশোধন করে তাদেরকে জমি হস্তান্তরের আদেশও কিন্তু দেওয়া হয়েছে, যে তাদের সম্পত্তি তারা হস্তান্তর করতে পারবে, ছেলে মেয়ে বেচা বিক্রি এগুলি করতে পারবে। আবার 1950 সালে গিয়ে বন্দোবস্ত ক্যান্সেল করে দিয়ে সরাসরি তাদেরকে মালিকানা দিয়ে দিল। তাহলে এই সিএস খতিয়ানে যেই সকল মালিকরা, তাদেরকে কিভাবে আপনি বলবেন যে যারা এই সিএস খতিয়ানে মালিকানা দাবি করে তারা কোনো মালিকানা পাবে না, এসএ খতিয়ানালারা মালিক, আরএস খতিয়ানালারা মালিক? এটা কোনোদিন সম্ভব না। এই সিএস খতিয়ান ধরেই কিন্তু জমির মালিকানা অদ্য পর্যন্ত হিসাব করা হয়। যে কোনো লয়ারের কাছে গেলেও, যে কোনো বিচারকের কাছে কাগজ গেলেও সর্বপ্রথম এই সিএস খতিয়ানটি কিন্তু টান দেওয়া হয়। এই সিএস খতিয়ান না থাকলে কিন্তু একটি সমস্যা দেখা দেয়। এখন আসা যাক যে এই সিএস খতিয়ান যাদের কাছে নেই, শুধুমাত্র এসএ খতিয়ান দিয়ে জমির মালিকানা, শুধুমাত্র আরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা, বিআরএস খতিয়ান দিয়ে জমির মালিকানা, এই মালিকানা যদি ধারাবাহিকভাবে যদি থাকে, সিএস খতিয়ানের সাথে যদি সম্পৃক্ত থাকে, তাহলে কিন্তু সেই মালিকানা টিকবে। নতুবা ওই সিএস খতিয়ানে যিনি মালিক, তিনিই কিন্তু প্রকৃত মালিক। কারণ আমাদের দেশে জমি সংক্রান্ত বিষয়ে যখনই হিসাব করা হয়, যখনই হিস্সা মোতাবেক কোনো ওয়ারিশে সম্পত্তি দেওয়া হয়, কোনো মালিকানা নির্ধারণ করা হয়, তখন কিন্তু কোনো দলিল দিয়ে কিন্তু দেখা হয় না। শুধু দলিল দিয়ে যদি দেখা হতো তাহলে সিএস, এসএ, আরএস, বিআরএস নিয়ে কথা বলতাম না, আর কোনো আইনজীবী বা কোনো বিচারক মহোদয় কোনো খতিয়ান চাইতো না। আপনি এখনো পর্যন্ত কোনো সম্পত্তি যদি ক্রয় করতে যান, সর্বপ্রথমেই কিন্তু আপনার মুখ দিয়ে বেরিয়ে আসে যে আপনি সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান বা হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানটি আপনি আমাকে একটি ফটোকপি দেন। এবং আপনি কিন্তু তল্লাশি দিয়েও দেখেন যে সিএস খতিয়ান মূলে মালিকানাটা কার ছিল। কেন দেখেন আপনি? এই দেখার কারণই কিন্তু এইটা, যে সেই ইংরেজ শাসন আমল থেকেই কিন্তু এই বিষয়টি হয়ে আসছে। যারা সিএস খতিয়ান মূলে রায়ত স্থিতিবান, যারা দখল সত্ত্বে মালিকানা পেয়েছিল, এবং 1950 সালে তাদেরকে সরাসরি মালিকানা দেওয়া হয়েছে। অতএব সিএস খতিয়ান আল্লাহ হচ্ছে প্রকৃত মালিক। এখন এই খতিয়ানের পরে কোনোভাবে ভুল করে অন্যের নামে কোনো খতিয়ান হয়েছে, সেই খতিয়ান মূলে একজন দলিল মূলে মালিক হয়ে গেল, আর সেই দলিলের মালিকানাই তিনি হচ্ছে প্রকৃত মালিক, এটা কিন্তু সম্ভব না। আরেকটি কথা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে বিডিএস জরিপটি হচ্ছে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে বিডিএস জরিপটি যদি কারো নামে হয়ে যায় তাহলে তো সে মালিকানা পেয়ে যাবে। এটা কখনোই সম্ভব না, এটা পসিবল কথা না। কারণ বিডিএস জরিপ আপনার যে কোনো পদ্ধতি করুক না কেন, যদি ড্রোনের মাধ্যমে করে, যদি বিমানের মাধ্যমে করে, বা যদি আধ্যাত্মিক টাইপেও যদি করে থাকে, তাহলেও কিন্তু জমির প্রকৃত মালিকানা সেই সিএস থেকেই আসতে হবে। সিএস খতিয়ান বাদ দিয়ে আপনি বিডিএস জরিপ যদি করে, তাহলে বিজ্ঞ আদালতে আপনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার নামে যদি বিডিএস জরিপটি না হয়, যিনি একটি খতিয়ানের বুনিয়াদে জমির মালিকানা পেয়েছেন
এবং তিনি সেই সম্পত্তির দলিল তার কাছে বিজ্ঞ আদালত কর্তৃক কোনো রায় বা ডিগ্রি নেই। তিনি ওই একটি খতিয়ান দিয়ে যোগ সাজসে আতাত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মালিকানা পেয়েছেন। তার নামে যদি রেকর্ড খতিয়ান যদি সেই বিডিএর জরিপটি যদি হয় তাহলেই সে জমির মালিক হয়ে যাবে, আর এই সকল খতিয়ান সবকিছু বাদ হয়ে যাবে। এটা কিন্তু পসিবল কথা না। আইন বলছে আপনি যে কোনো পদ্ধতিতে, সে ম্যানুয়াল পদ্ধতি হোক, অ্যানুয়াল পদ্ধতি হোক, আপনার ডিজিটাল পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে হোক, সরকারের কার্যক্রম পরিচালনা করবে এবং সরকার চাবে জনগণের সুবিধা কিভাবে দেওয়া যায়, কিভাবে অল্প সময়ে জনগণের কাছ থেকে সরকারের প্রাপ্তি ভূমি উন্নয়ন কর আদায় করা যায়, এটি সরকার 100% চাবে। কিন্তু জনগণের প্রাপ্তি যেটি, সেটিও কিন্তু সরকারকে দিতে হবে। জনগণের প্রাপ্তি আইনগত দিক থেকে যেটা পাওয়ার সেটি কিন্তু পেতে হবে। আমরা জানি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 একটি অতিরিক্ত আইন হিসেবে প্রচলিত আইনের সাথে সম্পৃক্ত হয়েছে, কিন্তু এই সিএস খতিয়ান যদি বিলুপ্ত করতে হয়, আরএস খতিয়ান, এসএ খতিয়ান যদি বিলুপ্ত করতে হয়, তাহলে এর জন্য কিন্তু আইন তৈরি করতে হবে। আর এই আইন আমাদের দেশে না, কখনোই এটা কিন্তু সম্ভব না। কারণ সিএস খতিয়ানটিকে যদি একেবারে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে জমির মালিকানা বলতে কোনো কিছু থাকে না। এই জন্য যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন, যাদের খতিয়ান আছে, সিএস খতিয়ান আছে কিন্তু অন্য খতিয়ান নেই, বা তাদের সিএস আছে, এসএ খতিয়ান আছে, অন্য খতিয়ান নেই, তারা সম্পত্তি পাবেন কিনা? অবশ্যই সম্পত্তি পাবেন। কিছু কিছু ভাইয়েরা প্রশ্ন করে যে মামলা মকদ্দমা দিলে অনেক সময় লেগে যায়, অনেক সময় লাগুক, সে বিষয়টি নিয়ে আমরা ভিডিও করি না। আমরা ভিডিও করি, আমি ব্যক্তিগতভাবে ভিডিও করি, সেটি হচ্ছে জনসাধারণকে বোঝানোর জন্য, জনসাধারণ যাতে করে আমার ভিডিও দেখে তারা বুঝতে পারে সহজভাবে, এবং কোন জায়গায় কিভাবে গেলে এই সমস্যাটা তারা দালালবিহীন, দুর্নীতিবিহীন তারা এই কাজটা করে আসতে পারে। এই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা। প্রিয় ভিউয়ার্স, আমি যে ভিডিওটি আজকে করেছি যে একটিমাত্র খতিয়ান আপনাকে কিন্তু প্রমাণ করবে যে আপনি এই সম্পত্তির মালিক, আর সেই খতিয়ানটি হচ্ছে সিএস খতিয়ান। এই সিএস খতিয়ানকে কোনো দিক থেকে খাটো করে দেখার কারো সুযোগ নেই, এবং আইন সেটি বলতেছে। এই বিষয়টি সবাই মাথায় রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। টেনে টেনে দেখলে আপনারা কিছু কথা শোনেন, কিছু কথা শোনেন না, পরবর্তীতে রিয়্যাক্ট করেন এবং কমেন্টস করেন। আমার অনুরোধ, আপনারা সরাসরি ভিডিওটি না টেনে দেখবেন, আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।